বন্যায় 11 জেলায় 23 প্রাণহানি, খাদ্য বাসস্থান সংকটে লাখো মানুষের হাহাকার। বানভাসীদের সহায়তায় টিএসসিতে মানুষের ঢল। ফারাক্কা বাঁধের জল কপাট খুলে দিয়েছে ভারত। গুজব না ছড়ানোর আহ্বান দিল্লির, বিনা নোটিশে এমন সিদ্ধান্তের সমালোচনা ফখরুলের। ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় জন্মাষ্টমী পালিত, বন্যার্তদের জন্য বিশেষ প্রার্থনা। হিন্দু সম্প্রদায়ের সঙ্গে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়। এবং 4 মামলায় 390 আনসার সদস্য কারাগারে। সাংবাদিক শাকিল রূপা 5 দিনের রিমান্ডে, গোয়েন্দা জালে জাসদ সভাপতি ইনু। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্গত এলাকায় চলছে মানবিক বিপর্যয়। বিপর্যস্ত 11টি জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 50 লাখ। খাদ্য বাসস্থান ও সুপেয় পানি সংকটে দুর্গতদের জীবন বিপন্ন প্রায়। দুর্গত এলাকায় জোরদার করা হয়েছে ত্রাণ বিতরণ কার্যক্রম। বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন আফরিন পপি। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে ফেনীর ছাগলনাইয়া, সোনাগাজী, দাগনভূঞা উপজেলার মানুষ। বিশুদ্ধ পানি, খাদ্য ও বাসস্থানের সংকটে ভুগছেন বানভাসীরা। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগবালাই। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে পুরো এলাকা। ত্রাণ সামগ্রী পৌঁছাতে বেগ পেতে হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও স্বেচ্ছাসেবকদের। অনেক মানুষ আটকে রয়েছে, আর ওইদিকে ত্রাণ পৌঁছে যেতে না, নৌকাও নাই, খানা পানি এগুলার সংকট। পানির কারণে বাচ্চার অসুস্থ হয়ে গেছে। কম্বল বা শুকনা কাপড় এগুলো দিলে আমাদের খুব খুব উপকার হয়। বন্যায় কুমিল্লার 17টি উপজেলার মধ্যে প্লাবিত হয়েছে 14টি উপজেলা। 60,000 পরিবারের 10 লাখের বেশি মানুষ এখনো পানিবন্দী। সর্বশেষ বুড়িচং গোমতী নদীর বাঁধ ভাঙাতে শতাধিক পরিবার এখন পানির নিচে। নারী ও শিশুদের নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। হঠাৎ করে পানিটা ছুটার পর আমরা কিছু নিয়ে বাড়িতেছি না, যে সব কিছু আমরা নিয়ে গেছি। পানি আইছে আবার যাইয়ে ইয়া করবো, আমরা তো এই ইয়াটাও নাই যে বাড়িতে যাইয়া ঘর দুয়ার করব, ঘর দুয়ার সব ভাঙিয়া লেগে গেছে। আমাদের দেখা যায় অনেকগুলো মানুষ না খাইয়া আছে, কিছু নাই, দেখা হলো যে বাচ্চা এর বেশি। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার 20 লাখের বেশি মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। 68টি কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 1 লাখ মানুষ। কুমিল্লা ও ফেনীর পানি প্রবেশ করায় সেনবাগ ও বেগমগঞ্জে পানি আরও বেড়ে গেছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। লক্ষ্মীপুরের মানবিক বিপর্যয় চলছে রায়পুর, রামগঞ্জ, চন্দ্রগঞ্জ, রামগতি ও কমলনগরে। পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে 20,000 পরিবার। রাস্তাঘাট, ফসলি জমি, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর প্লাবিত হয়ে চরম দুর্ভোগে রয়েছে স্থানীয়রা। বিশুদ্ধ পানি, চিকিৎসা ও খাবার সংকটে দিন কাটছে তাদের। এদিকে বন্যার্তদের উদ্ধার, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তার কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আফরিন পপি, মোহনা সংবাদ। চলমান বন্যায় 11 জেলায় 23 জনের মৃত্যুর খবর জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এখনও পানিবন্দী 12,38,000 পরিবার। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 57 লাখের বেশি। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। গেল দুদিনে নতুন করে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, আগের বরাদ্দ সুষ্ঠুভাবে বন্টন করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 57,01,204 জন। আর এ পর্যন্ত মৃতের তথ্য আমরা পেয়েছি 23 জনের, যার মধ্যে কুমিল্লায় 6 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 5 জন, খাগড়াছড়ি 1 জন, নোয়াখালী 5 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুর 1 জন এবং কক্সবাজারে 3 জন। আর নিখোঁজ তথ্য রয়েছে আমাদের 2 জনের, এটি মৌলভীবাজারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচি তহবিলে 4 দিনে জমা পড়েছে 5,23,03,000 টাকা। আপৎকালীন তহবিলে মানুষ সহায়তা করছেন উদার হস্তে। শিক্ষার্থীদের আহ্বানে বন্যা দুর্গত মানুষদের সহায়তা কর্মসূচির 5ম দিনেও ছিল মানুষের ঢল। নগদ অর্থের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী পোশাক, সুপেয় পানি ও খাদ্যপণ্য সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী দিচ্ছেন সব শ্রেণী পেশার মানুষ। মনিরুল ইসলামের রিপোর্ট। জাতিকুল ধর্মবর্ণের হিসেব কেউ করছেন না।
তাই তো আকস্মিক বানভাসী মানুষের পাশে পুরো বাংলাদেশ। সম্মিলিত গণত্রাণ কর্মসূচির আকারও দিনকে দিন বাড়ছেই। বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীও। এই কাজটার মাধ্যমে আসলে আমরা দেখাতে চাই যে সমাজের আর 5টা মানুষের মতো আমরা যারা হিজড়া জনগোষ্ঠী আছি তারাও আসলে এগিয়ে যেতে পারবো। আসলে আমাদেরকে বাদ দিয়ে সমাজ দেখলে হবে না। 22 আগস্ট গণত্রাণ তহবিলে জমা পড়ে 29,76,000 টাকা। পরদিন এর সংখ্যা গিয়ে ঠেকে 4 গুণ বেশি, অর্থাৎ 1,26,22,000 টাকায়। সর্বোচ্চ সংগ্রহ হয়েছে তৃতীয় দিনে। এদিন জমা হয় 1,86,48,000 টাকা। আর চতুর্থ দিনে প্রথম দিন থেকে 6 লাখ কম জমা পড়ে। সরাসরি বুথে নগদ জমা পড়ে 4,39,01,000 টাকা, আর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 62,94,000 এবং ব্যাংকিং চ্যানেলে জমা পড়ে 21,07,000 টাকা। আমাদের মাধ্যমেই যে করতে হবে এমনও না, আপনারা যে যেখান থেকে যেভাবে পারেন সহায়তা করুন। পঞ্চম দিনেও ছিল মানুষের ঢল, দুহাত প্রসারিত করে করছেন দান। তবে বন্যা পরবর্তী সময়ের প্রস্তুতি নেওয়ার কথাও বললেন তারা। বন্যার পানি যখন নেমে যাবে তখন কিন্তু এই আরো লাগবে। সর্বস্তরের লোকজন যে যা পারে তাই এখানে কিছু দান করে যাচ্ছে। কষ্ট হলেও এমন মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করে খুশি শিক্ষার্থীরা। বলছেন এমন বাংলাদেশের স্বপ্নই দেখেছিলেন তারা। এই বাংলাদেশে আমরা চেয়েছিলাম, এই বাংলাদেশে আমরা চাচ্ছি। সকালবেলা থেকে প্রচুর পরিমাণে ত্রাণ আসতেছে। এর আগে তো আমরা এরকম কোথাও দেখি নাই। আমার কাছে মনে হয়েছিল যে ছোটদেরকে হয়তো বা কাজ করতে দিবে না, কিন্তু এখানে কাজ করে আমার খুব ভালো লাগে। ইতিহাসের অংশ কে না হতে চাই, তাই শিক্ষার্থীদের পাশাপাশি টিএসসিতে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন অভিভাবকরাও। ওইখানে যে পরিস্থিতি, আমার পক্ষে গিয়ে ওইখানে গিয়ে কিছু করা এই মুহূর্তে সম্ভব না। আমার জীবনটা সার্থক। সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ইতোমধ্যেই বন্যা কবলিত এলাকায় 50 ট্রাক ত্রাণ পাঠিয়েছে শিক্ষার্থীরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ফারাক্কা বাঁধের 109টি জলকপাট খুলে দিয়েছে ভারত। বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির কারণে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় সোমবার সব কপাট দেয়া হয়। দেশটির সংবাদ মাধ্যম নিউজ 18 বলছে, ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় একদিনে বাংলাদেশের 11 লাখ কিউসেক পানি প্রবেশ করবে। ফারাক্কা বাঁধ এলাকায় পানি বিপদসীমার 77.34 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গঙ্গা নদীর অববাহিকায় ক্যাচমেন্ট এলাকায় উজানে ভারী বৃষ্টিপাতের কারণে প্রবাহ বৃদ্ধি পাওয়ায় এই পানি প্রবাহিত হওয়া স্বাভাবিক ঘটনা। এ নিয়ে গুজব বা ভীতি ছড়ানো কোনোভাবেই কাম্য নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিনা নোটিশে বাঁধ খুলে দিয়ে ফৌজদারি অপরাধ করেছে ভারত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবিও জানিয়েছেন বিএনপি মহাসচিব। আর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ জানালেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছে ব্রিটিশ সরকার। রেজা খানকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ থেকে যে টাকাগুলো পাচার হয়েছে, ইউকেতে তো একটা বড় অংশ আপনারা জানেন, অনেকের নামও আসছে এই ব্যাপারে, এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা সম্বন্ধে সহযোগিতার কথা আলোচনা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণহানির ঘটনা সহ আওয়ামী লীগ শাসনামলে গুম খুনের বিচার নিয়েও ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে কথা হয় বিএনপির। ছাত্র আন্দোলনে হতাহতের যে সংখ্যা এবং তার ব্যাপারে সেটার উপর আলোচনা হয়েছে এবং গত 15-16 বছরে যে আমাদের গুম খুন হত্যা মিথ্যা মামলার বিষয়গুলো আলোচনায় এসছে এবং এগুলোর পরিপ্রেক্ষিতে যে বিচারের বিষয়টা সেটাও আলোচনায় আসছে। এদিকে মুক্তিযুদ্ধের সংগঠক কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভার আয়োজন করে জাতীয় পার্টির একাংশ। ভারতের এই ঘৃণ্য তৎপরতার নিন্দা করেছে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রশংসা করেন। গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোডম্যাপ দিবেন, সেই রোডম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি, এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি। কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত, সঠিক অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে, কিন্তু এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে।
পূর্ব ঘোষণা ছাড়া রাতের অন্ধকারে বাঁধের জলকপাট খুলে দেওয়ায় ভারতের সমালোচনা করেন তিনি। এই বন্যা এসছে যেভাবে, এটা আপনার নিঃসন্দেহে একটা ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি। ভারতের যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, সে বাঁধ খুলে দিলে তার ভাটিতে কি অবস্থা সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক আইন বলে যে তাকে ভাটির দেশকে তাকে অবৈধ করতে হবে। পতিত স্বৈরাচারী সরকারের দোসরদের দ্রুত প্রশাসন থেকে অপসারণের দাবিও জানান বিএনপি মহাসচিব। প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারকে মদত দিয়েছে, তাদের চেহারা আমরা আর দেখতে চাই না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। দেশ জুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন হলো শুভ জন্মাষ্টমী। বন্যার্তদের পাশে দাঁড়াতে এবারের জন্মাষ্টমীর ব্যয় কমানো হয়েছে। বানভাসীদের জন্য প্রার্থনা করা হয়েছে মন্দিরে মন্দিরে। হিন্দু পুরাণ মতে অশান্ত ধরায় শান্তি আনতে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রায় ৫,৫০০ বছর আগে পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের আগমন হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে মথুরায় কংসের কারাগারে জন্ম নেন কৃষ্ণ। রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গীতা যজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় জন্মতিথির আনুষ্ঠানিকতা। চন্দন, ঘি, দধি ও মধু মিলিয়ে ১০৮ উপাচারে আহুতি দেয়া হয় যজ্ঞে। শ্রীমদ ভগবত গীতা, যেটি কৃষ্ণের অমীয় বাণী, যা যুদ্ধে কুরুক্ষেত্রে অর্জুনকে শোনানো হয়, সেটি মহারাজেরা পাঠ করেন শ্লোক আকারে। হাজার বছর পরও তিনি ভক্তদের কাছে পরম পূজনীয়। অর্থময় ও দুর্জনের বিনাশে শ্রীকৃষ্ণ যুগে যুগে আবির্ভূত হয় ধরাধামে। যখন এই পৃথিবীতে অধর্ম বৃদ্ধি পায়, তখন দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য ভগবান তার নিজ দেহে অবতীর্ণ হন। কর্ম অনুযায়ী সবাই সবার ফল ভোগ করতেছে এবং সবাই সুখ ভোগ করতেছে। অশুভ শক্তি যেন আমাদের বাংলাদেশে আর স্পর্শ করতে না পারে, এই সকল মানুষকে সুস্থ এবং সুন্দর রাখে। যুগে যুগে আমাদের মধ্যে যখন আসলে দুষ্টের অত্যাধিক অত্যাচার শুরু হয়, তখন কিন্তু তিনি কোনো না কোনো ভাবে সেই দুষ্টের দমন করার জন্য আমাদেরকে সেভাবেই প্রেরণ করেন। সনাতন ধর্মের অবতার রূপে প্রেম, সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠায় তিনি বারবার ফিরে আসেন মর্তে। যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের আবির্ভাব ঘটে, তখনই ভগবান তিনি বলেন, আমি এই জগতের মধ্যে নেমে আসি, আমি অবতীর্ণ হই এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করি, যারা অশুভ শক্তি তাদের পরাজয় করি। এবারে বন্যাসহ সব সংকট থেকে মুক্তির প্রার্থনাও করা হয়েছে শ্রীকৃষ্ণের জন্মতিথিতে। কয়েকটা জেলা বন্যায় একেবারে ভেসে যাচ্ছে। 40 বছর 50 বছরের মধ্যে এরকম বন্যা আমরা দেখি নাই। বাংলাদেশের জনগণ যাতে রক্ষা হয়, তারা যেন শান্তি লাভ করে, আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সরকার দেশের প্রত্যেক মানুষের অধিকার নিশ্চিত করবে। আর দলমত নির্বিশেষে সবাইকে বানভাসীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। বলেন, ধর্মীয় মূল্যবোধ ধারণ করে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে। নাসির উদ্দিন জানাচ্ছেন বিস্তারিত। জন্মাষ্টমীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। ডক্টর ইউনূস বলেন, দেশের মানুষের মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না, প্রত্যেক নাগরিকের অধিকার সমান। সেই অধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে বঙ্গভবনে সনাতন ধর্মের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বক্তব্যে তিনি বলেন, এবারের জন্মাষ্টমী এমন সময় উদযাপন হচ্ছে যখন দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। দেশের এই সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আশা করি পরোপকারের মহান ব্রত নিয়ে
যারা যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবেন। প্রতিটি ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ। সেই ধারা অব্যাহত রেখে নতুন প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলাই হোক এবারের জন্মাষ্টমীর অঙ্গীকার, বলেন মুহাম্মদ শাহাবুদ্দিন। ধর্মীয় মূল্যবোধকে দেশ ও জনকল্যাণে কাজে লাগাতে হবে। পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলাই হোক এবারের জন্মাষ্টমীর অঙ্গীকার। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করি। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। পৃথক 4টি মামলায় গ্রেফতার 390 আনসার সদস্যকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে আদাবর থানার হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপের 7 দিন এবং সাংবাদিক দম্পতি শাকিল রূপাকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এছাড়া জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে নিউ মার্কেট থানার হত্যা মামলায় গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। সচিবালয়ের সামনে বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেয়া সহ কয়েকটি অভিযোগে রাজধানীর শাহবাগ, রমনা, পল্টন ও বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় আনসার সদস্যদের গ্রেপ্তার দেখিয়ে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। বাহিনীর 390 সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। তদন্তকারী কর্মকর্তা বলেন যে আনসাররা সরাসরি এই ধরনের নাশকতা এবং এই ঘটনার সঙ্গে তারা জড়িত, অতএব তাদেরকে জেলখানায় পাঠানো হোক। তার বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আনসারদেরকে কারাগারে প্রেরণ করেন। আমরা আদালতকে বলেছি যে তাদের ন্যায্য দাবির জন্য তারা আন্দোলন করেছে এবং তাদের দাবি দাবা এবং তাদের যে যৌক্তিক দাবি দাবা তাদের সেটা পূরণ না করে এবং তাদেরকে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া আদাবর থানার একটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপ এবং ৭১ টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে হাজির করা হয়। 3 আসামির 10 দিন করে রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা মিন্টু চন্দ্র বণিক। এই ফারজানা রূপার যে প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেছিল যে আন্দোলনকারী তারা নাতিপুতি রাজাকারের, বিজ্ঞ আদালত রিমান্ড পিটিশন দেখে বক্তব্য শোনে এবং আসামি পক্ষের বক্তব্য শুনে তাদের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারা অন্য একটা মামলায় রিমান্ডে ছিলেন, ওই রিমান্ড থেকে আজকে আদাবরে মামলায় সোনেরেজ দেখিয়ে তাদেরকেও 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল। এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়। নিউ মার্কেট থানার একটি মামলায় ইনুকে গ্রেফতার দেখানো হয়েছে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনে বগুড়ায় 12 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও সহস্রাধিক মানুষ। তাদের অনেকেই এখনও হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। এর নৃশংসতায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছিলেন 384 জন, যাদের মধ্যে এখনও ভর্তি চিকিৎসাধীন রয়েছেন 30 জন। বগুড়া থেকে আতিক রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বগুড়া সদরের নারুলি এলাকায় আতামিয়া শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে যোগ দিয়ে পুলিশের গুলির মুখে পড়েন। বুকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। একইভাবে হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছেন গাবতলীর মহিষবাণী এলাকার শিক্ষার্থী জিহাদুল ইসলাম, নারুলি এলাকার শামীম আহমেদ, শাখারিয়া এলাকার নূর আলম সহ অন্তত 30 জন ছাত্র জনতা। নিজেদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছুটা আক্ষেপ জানালেন তারা। সুস্থ একটা চিকিৎসা আমরা ভালোভাবে বাঁচতে পারি। চিকিৎসা মোটামুটি ভালোই হচ্ছে, কিন্তু এরকমই শুধু রিলিজ। কালকে আমারও একই অবস্থা, দুপুরে আসতে রিলিজ হচ্ছে। সারাদিনে ওষুধ পাই আমরা 6টা ওষুধ দিয়ে কি কাম হবে? 2 দিন হলো সব ওষুধ পাচ্ছি, আর ইতিপূর্বে কোনো ওষুধ পাইনি। চিকিৎসা ঠিক মতোই দিচ্ছে, যেগুলো এখানে সাপ্লাই আছে এগুলা এখান থেকেই দিচ্ছে।
দুপচাচিয়া পৌর এলাকার আবু রায়হান কোটা আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে মারা যান তিনি। তার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার মা। কোনো সান্ত্বনা দিয়েই আটকানো যাচ্ছে না এই সন্তানহারা মাকে। একইভাবে গুলিতে নিহত হন কাহালু উপজেলার বীরকেদার গ্রামের মনির। নওগাঁ বঙ্গবন্ধু কলেজের অর্থনীতিতে অনার্স পড়ুয়া ছেলেকে হারিয়ে দিশেহারা তার মা। তিনি তার ছেলে হত্যার বিচার চান। আমি চাই যে যাই মারছে তার তদন্ত করে বার করুক সরকার, এটাই আমার চাওয়া। এখন যে কয়দিন ধরে আমাকে মা ডাকার মতো আর কেউ নাই বাবা, আমি কি করে সহ্য করবো বাবা। ছেলে শহীদ হয়ে গেছে, দেশ স্বাধীন আছে, আপনারা দয়া করে আমাদের ছেলের যা কর্তব্য, বউ ছেলে কিভাবে চলবে আর পরিবার কিভাবে চলবে আপনারা সে দায়িত্ব আপনার। চিকিৎসাধীন আহতদের সুচিকিৎসা হচ্ছে এবং ওষুধ সহ সব টেস্ট বিনামূল্যে করা হচ্ছে বলে জানালেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদ। কোটা বিরোধী আন্দোলনের বিভিন্ন আহত রোগীগুলো বর্তমানে আজকে রয়েছে 30 জন। এই 30 জনের মধ্যে জীবনের আশঙ্কা কারণ নাই, তবে অনেকে হয়তো সার্জারি লাগবে। আমরা সর্বতভাবে চেষ্টা করছি যেন তারা সর্বোচ্চ সেবাটা পায়। আহতের সুচিকিৎসা নিশ্চিতের পাশাপাশি নিহতদের পরিবারে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আফরিন পপি, মোহনা সংবাদ। 37 দিন বন্ধ থাকার পর মেট্রো রেল চালু হয় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সেই সঙ্গে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রো রেল চালু রাখার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। জাতীয় সম্পদটিকে নিজেদের স্বার্থে পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও তাগিদ দেন তারা। সুরাইয়া মুন্নির প্রতিবেদন। জন্মাষ্টমীর ছুটিতে সোমবার সকাল থেকেই ভ্রমণ পিপাসু মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে রাজধানীর মেট্রো রেলের স্টেশনগুলো। মেঘলা আবহাওয়ায় পরিবার পরিজন নিয়ে বেরিয়ে পড়েছেন তারা। দীর্ঘ 37 দিন পর মেট্রো রেল চালু হওয়ায় যাত্রীদের আনন্দ আমেজে যোগ হয়েছে নতুন মাত্রা। অনেকেই দূর দূরান্ত থেকে আসেন মেট্রো রেল ভ্রমণে। এই দিনে মেট্রো রেল খুলুক, তো এই জন্য হয়তো খুলে দিয়েছে। এটা চালু থাকলে জ্যাম কম পড়ে। শুধুমাত্র মেট্রো রেলের জন্য আজকে আমরা রওনা হয়েছি। সবাই হতাশাগ্রস্ত ছিলাম যে কবে এটা ঠিক হবে। রাস্তার জ্যাম ফেস করা লাগতেছে না, তারপর পরিচ্ছন্ন পরিবেশ। ছুটির দিনটি উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে যাচ্ছেন অনেকে। আমি ঢাকা ভার্সিটিতে ঘুরতে যাচ্ছি মেট্রো রেলে। মেট্রো রেলে চলতে পারছি বাচ্চা কাচ্চা নিয়ে, এটাই একটা আনন্দ। মেট্রো রেল ভ্রমণ করতে পেরে ভালো লাগার কথা জানায় শিশুরাও। মেট্রো রেলে বেড়াইতে অনেকদিন পরে অনেক ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে আজকে ঈদের আনন্দের মতো। সরকারি ছুটির দিনগুলোতে মেট্রো রেল চালু রাখার জন্য সরকারের প্রতি দাবি জানান শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ছুটির দিনে যদি খোলা হয় তাহলে আশা করি ভালো হবে। ওয়ার্কিং ডে তো এটা পারা যায় না, তো এটা খুবই আর্জেন্ট আমি মনে করি। সাধারণ জনগণ, শিক্ষার্থী সবারই উপকার হয়। আমাদের নিজেদেরও সুবিধা, সবার সুবিধা। তারপরে এই টাকাটা তো আমাদের রাজস্ব খাতে যাচ্ছে। ছুটির দিনে খোলা থাক, আমরাও চাই। অনেকদিন পরে চালু হয়েছে, এটা আমাদের অত্যন্ত ভালো লাগার একটা, আমাদের এটা দেশের সম্পদ। জাতীয় এই সম্পদটিকে নিজেদের স্বার্থেই নিরাপদ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও তাগিদ দিলেন যাত্রীরা। রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের জনসাধারণের আছে, যেমন টিস্যু না ফেলা যেখানে সেখানে ভিতরে, তারপর আপনার পানির জাস্ট বোতলটা না ফেলা, ক্যান ড্রিঙ্কসের, এই ব্যাপারে সবাইকে একটু সচেতন হতে হবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কুমিল্লায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। বুড়িচং উপজেলার নানুবাজার সোনার বাংলা কলেজ ও ভরসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। কুমিল্লা জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রখ্যাত সার্জন ডাক্তার জাহাঙ্গীর সহ অন্যান্য নেতারা। সুনির্দিষ্ট নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কিন্তু তাই নয়, যত পেশাজীবী সংগঠন আছেন যেমন ডক্টর বাংলাদেশ জ্যাব, জার্মান ফাউন্ডেশন এবং অন্যান্য অঙ্গ সংগঠনও এই বন্যা দুর্গত যে অঞ্চলগুলো আছে সেখানে সর্বত্রই তারা ত্রাণ সামগ্রী বিতরণ করছেন এবং আমরা পরবর্তীতে যে চিকিৎসা সেবা প্রয়োজন হবে সেই চিকিৎসা সেবা আমরা কিন্তু অব্যাহত রাখব। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ সহ 7 দাবিতে অন্তর্বর্তী সরকারকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে প্যাডেল চালিত রিকশা চালকরা। সোমবার সকাল 10টার দিকে রিকশা মালিক ঐক্যজোটের ব্যানারে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এই সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন নগরবাসী।
পদচালিত রিকশা চালকরা বলেছেন, অবৈধ অটো রিকশার কারণে তাদের উপার্জন যেমন কমে গেছে, তেমনি সড়কে বাড়ছে যানজট ও দুর্ঘটনা। আলটিমেটাম দিয়ে কিছুক্ষণ পর তারা চলে গেলে শাহবাগ মোড়ের 4টি সড়কে যান চলাচল শুরু হয়। চট্টগ্রাম বাঁশখালী উপজেলা বিএনপির উদ্যোগে সৌদি আরবের রিয়াদে মেজবান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ কবির শিকদার সভাপতিত্ব করেন। সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান, পূর্বাঞ্চল যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম সহ অনেকেই। অনুষ্ঠানে কোটা আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়। ক্রিকেট, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। 3 ধাপ এগিয়ে টাইগারদের অবস্থান এখন 6। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করলেও টানা 3 ম্যাচ হেরে টেবিলের 9 নম্বরে নেমে যায় টাইগাররা। রাওয়ালপিন্ডি টেস্টে জয়ের পর পরিবর্তন এসেছে পয়েন্ট টেবিলে। 9 ম্যাচে 6 জয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। এরপর আছে যথাক্রমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের দখলে। এছাড়া 7-এ সাউথ আফ্রিকা, 8-এ পাকিস্তান আর তলানিতে ওয়েস্ট ইন্ডিজ। স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলকে জরিমানা করেছে আইসিসি। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে নির্দিষ্ট সময়ে 3 ওভারে পিছিয়ে থাকায় বাংলাদেশের 3 পয়েন্ট কেটে নেওয়া সহ জরিমানা করা হয় ম্যাচ ফির 15%। আর পাকিস্তান 6 ওভারে পিছিয়ে থাকায় 6 পয়েন্ট কেটে নিয়ে ফির 30% জরিমানা করা হয়। এদিকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাকিব আল হাসানকে শাস্তি দিয়েছে আইসিসি। পাকিস্তানি ব্যাটার রিজওয়ানকে বল ছুঁড়ে মারার দায়ে সাকিবকে ম্যাচ ফির 10% জরিমানা ও 1 ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে নারী টি-20 বিশ্বকাপের আয়োজন সরিয়ে নেয়ার পর নতুন সূচি প্রকাশ করেছে আইসিসি। আগের মতোই 2 গ্রুপে মোট 10 দলের অংশগ্রহণ হবে খেলা। সব ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজা শহরে। এ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আর বি গ্রুপে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও স্কটল্যান্ড। 3রা অক্টোবর শারজায় স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে আসর। 20 অক্টোবর দুবাইয়ের শিরোপা লড়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার পর্দা নামবে। এই ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বন্যায় 11 জেলায় 23 প্রাণহানি, খাদ্য বাসস্থান সংকটে লাখো মানুষের হাহাকার, বানভাসীদের সহায়তায় টিএসসিতে মানুষের ঢল। ফারাক্কা বাঁধের জলকপাট খুলে দিয়েছে ভারত, গুজব না ছড়ানোর আহ্বান দিল্লির। বিনা নোটিশে এমন সিদ্ধান্তের সমালোচনা ফখরুলের। ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় জন্মাষ্টমী পালিত, বন্যার্তদের জন্য বিশেষ প্রার্থনা, হিন্দু সম্প্রদায়ের সঙ্গে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়। এবং 4 মামলায় 390 আনসার সদস্য কারাগারে, সাংবাদিক শাকিল রূপা 5 দিনের রিমান্ডে। গোয়েন্দা জালে জাসদ সভাপতি ইনু। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।